আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আপনারা শুনছেন ও দেখছেন টাইম জিরো বিডি চ্যানেলের পর্যালোচনামূলক অনুষ্ঠান। সাথে আছে আমি মোহাম্মদ রাশিদ মিয়া আরজু। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পর্যালোচনা, আমাদের বক্তব্য যদি আপনাদের মনোভূত হয় তাহলে অনুগ্রহপূর্বক আমাদেরকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি বিশেষ কোনো বিষয়ে পর্যালোচনা শুনতে চান, দেখতে চান, তাহলে অনুগ্রহপূর্বক কমেন্টসে আপনাদের বিষয়বস্তু লিখে দিবেন। ইনশাআল্লাহ আমরা একটি বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর পর্যালোচনা আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের পর্যালোচনা বিষয় আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে সন্ধ্যা 7:30 25শে আগস্ট যে বক্তব্য রেখেছেন, তার সেই বক্তব্যই হচ্ছে আজকের আমাদের পর্যালোচনার মূল বিষয়বস্তু। দর্শক মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তব্যে প্রায় 45 থেকে 50টির মতো বিষয়ে আলোচনা করেছেন। প্রতিটি বিষয়ের উপর তিনি অতি সংক্ষেপে 2-1 শব্দ বা 2-1 লাইন ব্যবহার করে এক বিশাল রুট ম্যাপ রচনা করে গেছেন। আমরা মনে করি বর্তমান সরকার যে বিপ্লবী সরকার, বিপ্লব পরবর্তী এই সরকার জনগণের ভালোবাসায় সিক্ত এবং জনগণের ব্যাপক ম্যান্ডেট সমর্থন সরকারের উপর রয়েছে। প্রতিটি সরকারেরই কাম্য যে সে দেশের জনগণের মনের ভাষা এবং তাদের আশা আকাঙ্ক্ষা বুঝতে পারা। আমাদের আজকের এই পর্যালোচনায় মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেই বক্তব্যে এদেশের জনগণের মনের আকাঙ্ক্ষাগুলো বুঝতে পেরেছেন। তাই তিনি তার যোগ্য সহকর্মীদের সাথে নিয়ে একটি কর্মযজ্ঞ রচনা করতে পেরেছেন। দর্শক মণ্ডলী, তিনি যে বিষয়গুলির আমাদের সম্মুখে আজকে তুলে ধরেছেন, আমরা তা নিয়ে আলোচনা করছি। তিনি ভোটাধিকারের কথা বলেছেন, যেটি বাংলাদেশের মানুষের গত 17 বছর যাবৎ একটি অত্যন্ত চাওয়ার একটি বিষয়। সেই গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ভোটাধিকার ছিল না বলেই একটি স্বৈরাচারী সরকার আমাদেরকে দুর্দান্ত প্রতাপের সাথে শাসন করে গেছেন। তিনি সেই ভোটাধিকারের কথা বলেছেন, তিনি স্বজনপ্রীতির কথা বলেছেন। আমরা বিশ্বাস করি ও মনে করি বিগত সরকার ব্যাপকভাবে প্রশাসনে স্বজনপ্রীতি করেছে, দলীয়করণ করেছে। এই বিষয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের দৃষ্টি এড়ায়নি এবং তিনি এই বিষয়টিকে চিহ্নিত করতে পেরেছেন। তিনি আমাদের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছেন। আমরা 5ই আগস্টের পর থেকে এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন বাংলাদেশকে লালন করছি। বর্তমান সরকার মানুষের সেই মনের ভাবটি বুঝতে পেরেছেন। তিনি আমাদের স্বপ্নের বাংলাদেশের কথা বলেছেন এবং সেই স্বপ্নের বাংলাদেশের জন্যে কি কি করণীয় তিনি সেগুলিকেও চিহ্নিত করে উপস্থাপিত করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, তিনি একটি উদার বাংলাদেশ দেখতে চান, তিনি একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান, তিনি একটি গণতান্ত্রিক সরকার দেখতে চান, তিনি রাষ্ট্র সংস্কার করতে চান। তিনি এই রাষ্ট্র সংস্কার করার জন্য এর প্রাসঙ্গিক বহুবিধ বিষয় রয়েছে যা সমাধান করা প্রয়োজন। তিনি এজন্য জাতিকে ধৈর্য ধারণের কথা বলেছেন। প্রকৃতপক্ষেই এই বিশাল কর্মযজ্ঞ রাষ্ট্রযন্ত্র আজকে যে ভঙ্গুর অবস্থায় রয়েছে তা সত্যিই একটি যৌক্তিক অবস্থায় নেওয়ার জন্যে একটি সময়ের প্রয়োজন। তিনি জনসাধারণকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন এবং তার উপর আস্থা রাখতে বলেছেন। তিনি বিভিন্ন গোষ্ঠীর যে দাবি দেওয়ার কথা বলেছেন, তিনি মনে করেন এবং বিশ্বাস করেন তার সরকার যে বিগত 16-17 বছরে একটি ফ্যাসিবাদী সরকারের শাসনের মধ্য দিয়ে রাষ্ট্রের জনগণের বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন পক্ষের
বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়েছেন, ফলে বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন ব্যক্তির, বিভিন্ন সংখ্যাবদ্ধ মানুষের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া থাকবেই, তিনি সেটি বুঝেন। তিনি তাই আহ্বান করেছেন যে জনগণের বিভিন্ন পক্ষের, বিভিন্ন মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে চাওয়া, যে দাবি দাওয়াগুলি রয়েছে তা লিখিত আকারে তার সরকারের কাছে প্রদান করার জন্যে। প্রকৃতপক্ষে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে সচিবালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন মানুষ প্রতিনিয়ত তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হচ্ছেন। বস্তুত এর মাধ্যমে সরকার যেমন তার কার্যক্রম পরিচালনায় বিঘ্ন শিকার হন এবং সরকারের অবশ্যই বিব্রতকর একটি অবস্থায় পড়েন। সুতরাং তিনি জনসাধারণকে তাদের দাবি দেওয়া সম্পর্কে বলেছেন লিখিত আকারে সরকারের কাছে তা উপস্থাপন করার জন্য। তিনি বলেছেন দেশের জনগণ সকল ক্ষমতার উৎস, তাই তিনি জনগণকে ক্ষমতায়ন করতে চান। তিনি তার এই জনগণকে ক্ষমতায়ন করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা বলেছেন। তিনি একটি মানবিক রাষ্ট্রের কথা বলেছেন, তিনি একটি কল্যাণকর রাষ্ট্রের কথা বলেছেন, যা এদেশের মানুষ মনে ধারণ করে ও লালন করে দীর্ঘদিন যাবৎ। তিনি বিগত সরকারের আমলে যে পৈশাচিক অত্যাচার হয়েছে তার একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটি স্বচ্ছ বিচার বাস্তবায়ন করতে চান, যেটি এই মুহূর্তে মানুষের মনে সবচাইতে বেশি আলোচিত একটি বিষয়বস্তু, যা তার সরকারের দৃষ্টি এড়ায়নি। এবং তিনি ইতিমধ্যে জাতিসংঘ থেকে তার আহ্বানে সাড়া দিয়ে একটি টিম এসে কার্যক্রম শুরু করেছে। তিনি এই ছাত্র জনতার সংগ্রামের যে সমস্ত মানুষ আহত হয়েছেন তাদের কথা বলেছেন। এই আহত মানুষদের সুচিকিৎসার জন্য বিনা পয়সায়, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তাদের চিকিৎসার দায়িত্বের কথা বলেছেন, যা রাষ্ট্র, তার সরকার গ্রহণ করেছে। তিনি রাজনৈতিক মামলাগুলোর কথা বলেছেন। আমরা জানি যে বিগত সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দমন নিপীড়ন করার জন্য একের পর এক বিভিন্ন ধরনের মিথ্যে মামলা সাজিয়েছেন। বর্তমান সরকার যথারীতি সেগুলোকে চিহ্নিত করতে পেরেছেন এবং ইতিমধ্যে বহু নেতা কর্মীকে বিরোধী দলের জেল থেকে ছেড়ে দিয়েছেন এবং মামলা হতে অব্যাহতি দিয়েছেন। তিনি এই ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের কথা বলেছেন। তিনি বলেছেন সেই সকল শহীদ পরিবারদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হবে। তিনি এই গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের মাধ্যমে জনতা, ছাত্র, বিভিন্ন মানুষ যে নির্মম ও পৈশাচিক হত্যাযজ্ঞের শিকার হয়ে শহীদ হয়েছেন, সেই সকল শহীদদের শ্রদ্ধার জন্য, সেই সকল শহীদদের স্মৃতিকে ধারণ করার জন্য তিনি একটি শহীদদের সম্মানে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন তৈরি করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি যে স্বাধীন দেশ পেয়েছি, সেই মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য এদেশে একটি কল্যাণ ট্রাস্ট রয়েছে। আমরা আশা করব সেটিকে অব্যাহত রেখে বর্তমান সরকার যে শহীদ স্মৃতি ফাউন্ডেশন করেছেন, যার প্রধান চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আশা করি এই ফাউন্ডেশনের মাধ্যমে সেই সকল শহীদদের, এই নব্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, তিনি আমাদের প্রবাসীর কথা বলেছেন। আমাদের দেশের বাইরে যে প্রবাসীরা রয়েছেন, তারা বর্তমান ছাত্র জনতার যে আন্দোলন হয়েছে সেইখানে তাদের সমর্থন ব্যাপক আকারে পরিলক্ষিত হয়েছে। তিনি তাদেরকে সম্মান দিয়ে বলেছেন তারা যেন
নির্বিঘ্নে দেশে আসতে পারেন এবং দেশ থেকে যেতে পারেন। এর জন্য তার সরকার সম্মানের সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সাথে তাদের প্রতি আস্থা রেখে, সম্মান রেখে তাদেরকে আহ্বান করেছেন তারা যেন অফিসিয়াল চ্যানেলে এদেশে তাদের পরিশ্রমের অর্থ দেশে প্রেরণ করেন। এই মুহূর্তে আমাদের দেশের জন্য বৈদেশিক মুদ্রার ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে এবং আমরা লক্ষ্য করছি বিগত কয়েকদিনে অতীতের রেকর্ড ভেঙে পর্যাপ্ত পরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিটেন্স আকারে আমাদের এই প্রবাসী যোদ্ধারা আমাদের দেশে প্রেরণ করেছেন। তিনি প্রশাসনের কথা বলেছেন, প্রশাসনকে ঢেলে সাজানোর কথা বলেছেন। প্রশাসনকে ঢেলে সাজানোর অংশ হিসেবে ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলায় জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সচিব, উপসচিব বিভিন্ন পদে রদবদল করেছেন। বিভিন্ন পদে বিভিন্ন দক্ষ কর্মকর্তাদেরকে পদায়ন করেছেন, যা এই দেশের জন্য অবশ্যই এখন একটি ইতিবাচক দিক। তিনি লুটপাট ও ব্যাংকিং সেক্টরের কথা বলেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এদেশ থেকে ব্যাংকিং সেক্টর থেকে লোন নিয়ে, ঋণ নিয়ে লুটপাট করে দেশের বাইরে পাচার করা হয়েছে। এই বিষয়টিও তিনি লক্ষ্য করেছেন এবং এই দেশের জনগণ এ বিষয়ে একটি কার্যকর ভূমিকা দেখতে চায় এবং যথারীতি তার এই সরকার ব্যাংকিং সেক্টরে সুশাসন নিশ্চিত করার জন্য কার্যক্রম শুরু করেছেন। তিনি শেয়ার বাজারের কথা বলেছেন, তিনি পরিবহন সেক্টরের কথা বলেছেন। অত্যন্ত নৈরাজ্যকর এবং হতাশাজনক আমাদের এই দুটি অতি গুরুত্বপূর্ণ সেক্টর, যা বর্তমান সরকারের দৃষ্টি এড়ায়নি এবং এই বিষয়ে বর্তমান সরকার যথারীতি কাজ শুরু করেছে। তিনি বিচার বিভাগের কথা বলেছেন, তিনি স্বাধীন বিচার বিভাগের কথা বলেছেন, তিনি ন্যায় বিচারের কথা বলেছেন, যা এদেশের মানুষ যুগ যুগ ধরে অত্যন্ত যৌক্তিকভাবেই দাবি করে আসছে, কিন্তু কখনোই এদেশের মানুষ ন্যায় বিচার সুষ্ঠুভাবে পাননি। তার সরকার এ বিষয়টি চিহ্নিত করতে পেরেছেন। তিনি সম্পদ পাচারের কথা বলেছেন। তার সরকার, আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিকভাবে যে গ্রহণযোগ্যতা রয়েছে, তিনি নিশ্চয়ই বিদেশের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে আলোচনা করে আমরা মনে করি সে সকল সম্পদ যতটুকুই পারেন তিনি ফেরাতে পারবেন এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমেই সম্ভব। তিনি পুলিশ প্রশাসনের কথা বলেছেন। আমরা বর্তমানে এই বাহিনীটির কথা অত্যন্ত নিবিড়ভাবে বলতে পারি যে 5ই আগস্টের পর প্রায় 7 দিন পুলিশের সবগুলি থানা বন্ধ ছিল, তারা নিরুদ্দেশ ছিলেন। তার সরকারের দক্ষ নেতৃত্বে পুলিশ আবারও ফিরে এসেছে এবং পুলিশ থানাগুলো অপারেশন শুরু করেছে এবং তিনি একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের কথা বলেছেন, যার মাধ্যমে পুলিশকে আজ্ঞাবহ হয়ে থাকতে হবে না এবং কোনো সরকারের স্বৈরাচারী কোনো হুকুম পালন করতে পুলিশ প্রশাসন আর কখনোই বাধ্য হবে না। তিনি অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমের কথা বলেছেন। তিনি বলেছেন যে বিগত সরকারের একটি অলিখিত নিয়ম ছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে এই দেশে কাজ করতে বাধা দেওয়া। তার সরকার এটি চিহ্নিত করেছেন এবং যথারীতি সে বাধাটি এ সরকার সরিয়ে দিয়েছেন। তিনি আহ্বান করেছেন যে আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যম তাদের কর্মী আমাদের দেশে পাঠাতে চাইলে তারা ভিসা খুব সহজেই দিবেন। তিনি অবাধ তথ্য ও গণমাধ্যম চান, যা এদেশের প্রতিটি মানুষ আকাঙ্ক্ষা করে। তিনি শিক্ষা পদ্ধতির কথা বলেছেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমাদের শিক্ষা ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা কার্যক্রমের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এবং অশিক্ষা কুশিক্ষা দেওয়ার মাধ্যমে এবং যুগোপযোগী শিক্ষা না দেওয়ার জন্যে তার সরকার শিক্ষার এই ভঙ্গুর দশাকে
পর্যবেক্ষণ করেছেন এবং চিহ্নিত করেছেন, এবং আমরা আশা করি যে এই সরকারের মাধ্যমে আমরা একটি সৃজনশীল শিক্ষা ও আধুনিক শিক্ষা পাব। তার সরকার স্থানীয় সরকারের কথা বলেছেন, প্রশাসনকে বিকেন্দ্রীকরণের কথা বলেছেন। আমাদের দেশে যে কোনো কার্যক্রমের জন্যই আমাদেরকে রাজধানীতে আসতে হয়, ফলে রাজধানী হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দু। তিনি এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের কথা বলেছেন, স্থানীয় সরকারগুলোকে শক্তিশালীকরণের কথা বলেছেন, যা অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত জনবান্ধব হবে, এবং এদেশের মানুষ এটি আকাঙ্ক্ষা করে। তিনি নির্বাচন কমিশন নিয়ে কথা বলেছেন, তিনি নির্বাচন ব্যবস্থার সংস্কারের কথা বলেছেন, যেটি এদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য একটি অন্যতম নিয়ামক, যা ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং তার সরকার এটি চিহ্নিত করতে পেরেছেন, এবং তিনি বলেছেন যে নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থায় সংস্কার আনবেন, এবং আমরা আশা করি ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন কমিশন আমরা পাব, যার নেতৃত্বে একটি গ্রহণযোগ্য, সকল পক্ষের নিরঙ্কুশ অংশগ্রহণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার আমরা পাব। তিনি দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার কথা বলেছেন। আমাদের দেশকে বাঁচাতে হলে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে, রাজনীতিবিদদের কাছ থেকে ছিনতাই হয়েছে, এবং সমাজে যে তার একটি নেগেটিভ প্রভাব পড়েছে, তা এই সরকারের দৃষ্টি এড়ায়নি, এবং তিনি বলেছেন তিনি একটি দুর্নীতিমুক্ত রাজনৈতিক ব্যবস্থা ও সমাজ ব্যবস্থা দিবেন। এই সরকারের দৃষ্টিতে কৃষি ও কৃষক বাদ যায়নি। এদেশ একটি কৃষি নির্ভর দেশ, অথচ কৃষি নির্ভর বহু পণ্যই আমাদের আমদানি করতে হয়। পাশাপাশি এদেশের কৃষকরা তাদের পণ্যের উপযুক্ত মূল্য থেকে বঞ্চিত। তিনি কৃষি ও কৃষকের কথা বলেছেন, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে তার নেতৃত্বে কৃষি ও কৃষকের একটি সুষ্ঠু ও ন্যায়পরায়ণ আচরণ পাবেন, যার মাধ্যমে এই দেশে হবে ব্যাপক কৃষি শিল্পায়ন এবং কৃষি সম্প্রসারণ। তিনি স্বাস্থ্যসেবার কথা বলেছেন। আমাদের দেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক যন্ত্রপাতি রয়েছে, অথচ এদেশের এক শ্রেণীর মানুষের কারণে এদেশের স্বাস্থ্যসেবা আজ ভঙ্গুর অবস্থায় রয়েছে, যা বর্তমান সরকারের দৃষ্টি এড়ায়নি। তিনি স্বাস্থ্যসেবাকে দুর্বৃত্তায়নের হাত থেকে উদ্ধার করতে চেয়েছেন, এবং ডাক্তারকে প্রতিটি অঞ্চলে উপস্থিত থাকার নিশ্চয়তার কথা বলেছেন। আমরা আশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা জাতিকে উপহার দিবেন। তিনি যুব নেতৃত্বের কথা বলেছেন। তিনি বিশ্বব্যাপী যুব নেতৃত্বের কথা বলে থাকেন। তিনি বলেছেন এদেশের জিডিপির মানদণ্ড বিচার করার জন্য শুধু অর্থের মাপকাঠি নয়, শুধু উৎপাদন নয়, দেশের পরিবেশ, জলবায়ু এবং জিরো কার্বনের কে আমলে নিয়ে একটি সুন্দর জিডিপি নির্ধারণ করতে হবে, যা অত্যন্ত সময়োপযোগী। তিনি আন্তর্জাতিক নীতির কথা বলেছেন। তিনি দৃঢ়ভাবে বলেছেন যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতা হবে আমাদের পররাষ্ট্রনীতি, অর্থাৎ আমাদের যে ভঙ্গুর ও নত জানু পররাষ্ট্রনীতি, তা থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, আমরা কখনোই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের যে সুফল এদেশের জনগণ ভোগ করতে পারবে না, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি এড়ায়নি। তিনি রোহিঙ্গা প্রসঙ্গের কথা বলেছেন। প্রায় এক যুগ পেরিয়ে গেলেও এদেশ থেকে রোহিঙ্গাদেরকে তাদের দেশে প্রত্যাবর্তন করা যায়নি। তিনি রোহিঙ্গার প্রসঙ্গেও যথেষ্ট ওয়াকিবহাল রয়েছেন। আমরা আশা করব ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এদেশ থেকে রোহিঙ্গা স্বদেশে প্রত্যার্পণ করবেন এবং এদেশের উপর অতিরিক্ত চাপ কমবে।
তিনি সকল নাগরিকের অধিকারের কথা বলেছেন। তিনি শিশু, নারী, ধর্ম, বর্ণ, গোত্রের উপরে উঠে সকলকে এদেশের মানুষ হিসাবে এদেশের সাংবিধানিক অধিকারের কথা বলেছেন। অর্থাৎ তিনি সকল প্রকার বৈষম্যের ঊর্ধ্বে উঠে পরিচয় হবে একটাই, যে আমরা বাংলাদেশের নাগরিক, এবং বাংলাদেশের নাগরিক হিসাবে এদেশের মানুষের যে অধিকার প্রয়োজন সেই অধিকারের কথা বলেছেন। তিনি চলমান বন্যার কথা বলেছেন। চলমান বন্যা নিয়ন্ত্রণের জন্য একদিকে যেমন তিনি তহবিল গঠন করছেন, সেই সাথে এই বন্যাকে শুধু নয়, আমাদের দেশে যেহেতু বন্যা প্রতি বছরেই একাধিকবার বিভিন্ন অঞ্চলে দেখা দেয়, বিভিন্ন কারণে দেখা দেয়, তিনি বন্যার একটি স্থায়ী ও টেকসই ও গঠনমূলক ব্যবস্থা চান, যার মাধ্যমে আমরা যে কোনো সময় এই বন্যাকে মোকাবেলা করতে পারি। তিনি বিভিন্ন বাহিনীর কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন তার বক্তব্যে পুলিশ, নৌ বিমান সেনা, বিজিবি, আনসার, ভিডিপি, র্যাব ইত্যাদি বিভিন্ন বাহিনীকে বিগত সরকার যে ন্যাক্কারজনকভাবে, যে ধিক্কারজনকভাবে ব্যবহার করেছে, ফলে এদেশে এই বাহিনীগুলি সম্পর্কে মানুষের একটি নেগেটিভ ধারণা তৈরি হয়েছে। যদিও আমাদের সশস্ত্র বাহিনী ছাত্র জনতার সাথে থেকে, পাশে থেকে যে ভালোবাসা এদেশের জনগণের কাছ থেকে কুড়িয়েছে, সেটিকে ধরে রাখার জন্য সকল বাহিনীগুলির মধ্যেই যে ব্যক্তি অপরাধী তাদেরকে চিহ্নিত করে অতি সত্বর বিচারের সম্মুখীন করবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করবেন। তিনি বিচার বহির্ভূত হত্যার কথা বলেছেন, তিনি গুমের কথা বলেছেন। তিনি বলেছেন যারা বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, তিনি সেই সকল পরিবারদেরকে বিভিন্নভাবে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বিভিন্ন দাতা গোষ্ঠী, দাতা দেশ সহ বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের সাথে আন্তর্জাতিকভাবে বর্তমান আমাদের দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং বহির্বিশ্ব থেকে ব্যাপক সাড়া মিলেছে। এবং আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বহির্বিশ্ব থেকে সহযোগিতা নিয়ে এই দেশের মতো করে এদেশের মানুষের প্রয়োজন অনুসারে উন্নয়ন কাঠামো তৈরি করা যাবে। তিনি দেশের বর্তমান সময়কে দুর্যোগপূর্ণ অবস্থা আখ্যা দিয়ে একই সাথে এই সময়কে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য পর্যাপ্ত সুযোগের কথা বলেছেন। তিনি বলতে চেয়েছেন আমাদের বর্তমান অবস্থাটি যেমন দুর্যোগপূর্ণ, সেই সাথে বর্তমান অবস্থা থেকেই আমরা ঘুরে দাঁড়াবো, যা আমরা আমাদের কষ্টকে শক্তিতে রূপান্তরের কথা তিনি বলেছেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন ঘুষ বা উৎকোচ নিয়ে তিনি জাতির কাছে পরামর্শ চেয়েছেন এই ঘুষকে কিভাবে নির্মূল করা যায়। তিনি বলেছেন ঘুষকে যদি এই সরকার নির্মূল করতে পারে তাহলে তিনি মনে করবেন যে এটি এই সরকারের হবে সবচাইতে গ্রহণযোগ্য এবং ইতিবাচক কাজ এবং এই দেশের জন্য একটি অন্যতম শীর্ষ কাজ। তিনি তার বক্তব্যে দেশ গঠনের জন্যে তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। দর্শক, আমাদের পর্যালোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের যে কোনো পরবর্তী আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। সেই সাথে আমাদের প্রতিটি ভিডিওকে লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। ধন্যবাদ।